এই প্রথম আমাকে অ্যাকসেপ্ট করেছে মিডিয়াতে আমাদের সময়। আমার প্রথম পত্রিকাতে মানে যখন আমার কোনো নিউজ আসে সেটা প্রথম ছিল আমাদের সময়, যার কারণে আমাদের সময়ের প্রতি আমার একটা অন্যরকম কৃতজ্ঞতা সবসময়ই আছে। আর আমি প্রথম যখন এখানে আসি তখন আমার গুরুজির সাথে এসেছিলাম, গুরুজি শফি মণ্ডলের সাথে। আসার পরে তো ওই স্টেজে আমি গান করতে পারবো এরকম আমার কোনো প্রিপারেশন ছিল না। তখন আমার গুরুজি আমাকে বলল যে এখানে একটা গান করবার জন্য। তো সেই এখানে পারফরমেন্স করার পরে এখানে দর্শকের রেসপন্স বা আমাদের সময়ের আন্তরিকতা সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। এইটা আমার ওই মেমোরিটা আমার একটা স্মরণীয় হয়ে আমার ওই স্মরণীয় ঝুলিতে মনে করেন আছে। আমি তো মনে করেন যে আপনি যেটা বললেন যে আমরা দিন দিন এটা থেকে সরে যাচ্ছি, আমার চোখে আমি সেটা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? আমার বেড়ে ওঠাটা হয়েছে লোকসঙ্গীতের সাথে। আমার বাবা একজন সাধক ছিল, আমার বাবা ফকির নিকবাস শাহ, উনি উফাত হয়ে গেছেন। তো আমার বাবার যে ঘরানা ছিল, এখানে যারা বাউল বিশ্বাস করেন, যারা বাউল ঘরানার, এদের মধ্যে আবার 5টা ঘর আছে। তো আমার বাবা ছিলেন সচিমাতার ঘরের, আর এর মধ্যে লালন সাইজির একটা ঘরানা আছে, তারপরে পাঞ্জু সাহের একটা ঘরানা আছে, এরকম 5টা ঘর আছে। তো আমি যেখানে মুরিদ গ্রহণ করেছি সেটা লালন সাইজির ঘরানার। তো আমরা যারা কুষ্টিয়ার মানুষ, সেখানে তো একটা শেকড়ের গন্ধ আছেই। আর বিশেষ করে লোকসঙ্গীতের সাথে যারা জড়িত, আমার বিষয়টা আমি বলতে পারি যে আমি সরকারি সঙ্গীত কলেজে লোকসঙ্গীতে মাস্টার্স করেছি। সেখানে আমি যখন প্রথম ভর্তি হই সেখানে তেমন কোনো স্টুডেন্ট তখন ছিল না, কিন্তু এখন মানে আমাদের কলেজে তো প্রায় প্রোগ্রাম হয়, আমরা যাই, আমরা মাস্টার্স করে বের হয়ে এসেছি, কিন্তু আমরা যাই, গিয়ে দেখি যে এখন অনেক স্টুডেন্ট। তার মানে আমি এখন দেখতে পাই যে আগে সঙ্গীতের উপরে মানুষের যে ধারণাটা ছিল এখন সেটা নেই। এখন লোকসঙ্গীতের সাথে মানুষের একটা আত্মিক একটা অন্যরকম টান অনুভব করি। আর বিশেষ করে আমি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমি মানে দর্শকের সাথে অনেক কানেক্ট হই। যখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে গিয়ে আমি বুঝতে পারি যে দর্শক কী চায়। আমি যে ঘরানার গান করি, সাইজির বাণী করি, বিভিন্ন মহতের বাণী করি, আমাদের বাংলাদেশের আনাচে কানাচে প্রচুর সাধক আছে, প্রচুর সাধকরা আছে। আমি চেষ্টা করি সেই সব সাধকদের গান তুলে ধরার জন্য। সাইজির গান তো আমার ভালো লাগার জায়গা আছেই, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি যে যত সাধকরা আছেন তাদের কিছু কিছু জানি না কতটুকু পারছি, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি তাদের কিছু গান তুলে আনার জন্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমি তো আসলে সঙ্গীত সম্পর্কে আমার তেমন কোনো ছিল না। আর আমাদের পরিবারে আমার বাবা অনেক আগের থেকে এটার সাথে জড়িত। আমার বাবার গুরু ছিলেন ফকির সাধন শাহ। তো উনি উফাত হয়ে যাওয়ার পরে, উনি উফাত হওয়ার আগে কিছুদিন আগে আমাদের বাড়িতে এসেছিল। আসার পরে আমার আম্মাও এটার সাথে জড়িত না, আমার পরিবারের কেউ এটার সাথে ছিল না। তখন আমার ওই বাবার গুরুজি উনি আসার পরে ওনার হাতে একটা দোতারা ছিল। তো ওই দোতারাটা নিয়ে উনি আসছিল, আমি আর আমার ইমিডিয়েট বড় আপা, ওর নাম পলি, আমার নাম ডলি। তো আমরা বসে ওই দোতারাটা এরকম করে নাড়ছি। তখন আমার ওই দাদা গুরু যিনি, মানে আমার বাবার গুরু যিনি, উনি বললেন যে আমার বাবাকে যে তোমার 2টা মেয়েকে গান শেখাও। আর যারা বাউল বিশ্বাস করেন, গুরুর অনুসারী, তারা গুরু বাক্য কখনো ফেলতে পারেন না। তারা মনে করেন যে গুরু বাক্য বলবান, সব কিছু তার বাহ্যক জ্ঞান। তারা গুরু যে বাক্য দিবে তার কাছে আর কোনো কিছু গ্রহণযোগ্যতা পায় না। সেখান থেকে আমার বাবা মানে সমাজের ওই সময়টা আমাদের ওখানে মৌলবাদীরই অনেক বেশি। আর একটা পরিবারে মেয়ে, তাও মেয়ে গান করবে এরকম আসলে কেউ চায়নি। কিন্তু আমার বাবার মানে আমার একান্ত আমার আব্বার এমনই একটা ছিল, আশা ছিল যে আমাকে গান শেখাবে। তো আমার বড় বোনটার বিয়ে হয়ে যাওয়ার পরে ওর আর আসলে কন্টিনিউ গানটা করা হয়নি। আমার বাবা উফাত হয়ে গেছে 5 বছর। আমি ইন্টার কমপ্লিট করার পরে আমি ভাবলাম যে আসলে আমার বাবার এত ইচ্ছা ছিল, যার কারণে ভাবলাম যে যতটুকু সময় পাই গানের মধ্যেই যাতে দিতে পারি, এজন্য মিউজিক নিয়ে আমার পড়াশোনা করা। সেখান থেকে আমার বাবার ওই আগ্রহ থেকে আমার গানটা করা। এখন একটু ব্যস্ততা শুনতে চাইব, মঞ্চ পারফর্ম তো আছে, হ্যাঁ, বাইরে আসলে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে?
আমার ব্যক্তিগত দিক থেকে অনেক সাধকরা আছেন এখন নতুন প্রজন্মের যেসব লেখকরা লিখছেন, অনেক ভালো ভালো লিখে তারা। তো তারা তাদের মৌলিক গান করাতে চায়, তো মানে তখন আমারও ভালো লাগে যে একজন শিল্পীর মৌলিক গান তো তার নিজের সন্তানের মতো। তো সেই জায়গা থেকে আমি আর অনেকগুলো মৌলিক গান করা হয়েছে, তো দর্শকও খুব পছন্দ করে। আমি যে ঘরানার গান করি, মানে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে এই মানবের ভাণ্ডে। বাউলরা সবসময়, মানে আমি দু চোখে বাহ্যিক দিক থেকে যা আমি দেখছি সেটা আমার ভিতরেও অবস্থান করছে, সেই দিকে লক্ষ্য রেখে মানে তারা গান করেন, গান লিখেন। তো আমার কাছে যে গানগুলো আসে ঠিক ওই রকমই আসে, যার কারণে আমার অনেক পছন্দ হয়। যদি পছন্দ হয় আর কি সুর আর কথা, আমি সেটা করার চেষ্টা করছি। রিসেন্টলি আমার নিজের ইউটিউব চ্যানেল আছে, ডলি মণ্ডল অফিসিয়াল। সেখানে আমার মানে সাইজির যে গানগুলো আমি ওখানে করার চেষ্টা করি, কিন্তু ইদানিং আমার সাইফুল রুমির লেখা আর সুমন কল্যাণের কম্পোজিশনে দুটা গান আমার ইউটিউব চ্যানেলে আসছে, খুব শীঘ্রই আসবে। তো আমার মনে হয় যে মানে নতুন কিছু দর্শকরা আমার চ্যানেল থেকে পাবে আর কি। আর কিছুদিন আগে রিসেন্টলি আমার একটা গানের রিলিজ হয়েছে, মন সহজে কি সহজ হবা। গানটা লিখেছেন আমাদের শ্রদ্ধেয়, কথাও সুর ওনারই, শ্রদ্ধেয় মাজেদ চৌধুরী, আর গানটি কম্পোজিশন করেছেন আমাদের ইউসুফ খান ভাইয়া। আমার সেই সৌভাগ্য হয়নি প্লেব্যাক করার, যদি মালিক নেয় তাহলে তো অবশ্যই ইচ্ছে তো অবশ্যই, একটা শিল্পীর তো অবশ্যই ইচ্ছা থাকে। কিন্তু আসলে আমি সবসময়ই চিন্তা করি যে যখন যেটা হবে আর যখন যে সময়টা আসবে সেটার জন্য আমি আগ্রহ করে বসে থাকি, কিন্তু আমি খুব তাড়াহুড়া করি না কোনো বিষয়ে। আমার মনে হয় যে যেটা আমার সামনে আমার জন্য প্রস্তুত আছে সেটা আমার কাছে আসবে। আমার এর মাঝে দেশের বাইরে আমি কিছুদিন আগে রিসেন্টলি শ্রীলঙ্কা গিয়েছিলাম। তো সেখানে আসলে বাউল গানটা তারা এমনভাবে, হয়তোবা তারা আমার ভাষা বুঝে না, আমি তো গান গাইলে আমার বাংলা ভাষায় আমি গান করব, কিন্তু ওনারা ভাষা বুঝে না, সুর তো বুঝে, আর ইংলিশে তারা বুঝে। তো সেটা ট্রান্সলেশন করে দিলে তারা অবশ্যই সেটা বুঝতে পারে। আর মানুষের মনের ভাব আমরা যেটা বোঝাতে চাই, ভাষা একটা অনেক বড় একটা মাধ্যম। তো সেখানে গিয়ে আমি ওনাদের পার্লামেন্টে প্রোগ্রাম করেছি, ওনাদের মন্ত্রী পরিষদের এসে প্রোগ্রাম করেছি। সব মিলিয়ে ওনাদের আন্তরিকতা, মানে আমাদের গানটা ওনারা এমনভাবে অ্যাকসেপ্ট করেছে, আমার খুব ভালো লেগেছে। তো সেই জায়গা থেকে আমার দেশের বাইরে আর এর আগে আমি গিয়েছিলাম মিশরে, সেটা গভর্নমেন্ট ট্যুরে গিয়েছিলাম, এটাও গিয়েছিলাম গভর্নমেন্ট ট্যুরে। তো সেখানে আমাদের বাংলাদেশের অনেক বড় বড় শিল্পীরা ছিলেন, অনেক খ্যাতিনামা শিল্পীরা ছিলেন। সেখানে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পী, আমি সেখানে যুক্ত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করেছি। আর সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞতা তো অবশ্যই জানাই। তো সেদিক থেকে মানে দেশের বাইরে এখন যেতে পারি, সেটা একমাত্র মহতের মানে পূর্ব স্বীকৃতি ছাড়া নাকি কোনো কিছু হয় না, সেই রকমের একটা কিছু আর কি। কষ্টটা আসলে এমন কষ্ট, বুক চিরে দেখানোর মতো, যদি দেখানো যেত তাহলে দেখাইতাম। আমাদের সমাজে বাউলদের অনেক আগে থেকেই কেন জানি খুব ছোট করে দেখা হয়। আগে কি হতো, যখন স্টেজে হয়তো বা আধুনিক গান যারা করে, ক্লাসিক্যাল যারা করে, তাদেরকে একটা অন্যরকম নজরে দেখা হতো, কিন্তু যারা বাউল গান করে তাদেরকে সবসময় একটু ছোট করে দেখা হতো। ইভেন এখন যারা মনে করেন যে অত্র এলাকায় হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা একটা বিষয়। আর আমি আরেকটা কথা বলছিলাম যে বাউলদেরকে কেন এরকম করে দেখা হয়, কিন্তু আমাদের সেই দৃষ্টিকোণটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন স্টেজে গেলে বাউলের গানে তারা অন্যরকম প্রাণ পায়। আরেকটা বিষয় যেটা বললেন যে মানে এলাকায় এরকম হয় যে বাউলদের উপরে হামলা হচ্ছে, তো হামলা হচ্ছে, এটা বাউলদের আসলে কিছু করার নেই। ওরা তো সবসময় কথা দিয়ে প্রতিবাদ করতে পারে না, ওরা তো সবসময় ঈশ্বরের ধ্যানে থাকে। একজন এসে ওদের উপর আঘাত করে, যেখানে নরম পায় সেখানেই তো তারা আসলে আঘাত করে, কিন্তু তারা নীরবে নিভৃতে সেটা সহ্য করে, কিন্তু সেটার ফল কিন্তু ফিডব্যাক কিন্তু তারা আবার পায়। তারা নিজে হয়তো বা ওই গায়ের জোরে আঘাত করে না,
তাদের ভিতরের যে আকুতি সেটা তারা মনে প্রাণে ঈশ্বরের কাছে আবেদন করে, কিন্তু তাদের কিছু করার নেই। তারা কখনোই কাউকে ওই গায়ের জোরে আঘাত করতে পারবেও না। তবে এই বিষয়টা সরকার যদি দেখেন, সরকারের কাছে আমাদের সকলেরই আবেদন, আমাদের বাউলের পক্ষ থেকে আমিও বলে থাকি সবসময় সব জায়গাতেই, যে সরকার যেন এই বিষয়টা একটু লক্ষ্য করেন। এমন বাউল আছে তারা তো ঘর চায় না, তারা বাড়ি চায় না, তারা টাকা পয়সা চায় না, তারা একটু নিজের মতো করে, ওরা নিজের মতো করেই আছে, কিন্তু তারপরেও একদল গিয়ে তাদেরকে হামলা করছে। ওরা কিন্তু কারোর কোনো ক্ষতিও করছে না, কারোর খেতে গিয়ে তাদের ধানও কেটে আনছে না, কিন্তু তারপরেও আরেক দল সেটা সহ্যই করতে পারছে না। তারা তো সবসময় ঈশ্বরের ধ্যানেই থাকে, তারা নিজেকে নিয়ে নিজের মধ্যে নিজেকেই খোঁজার চেষ্টা করে, কিন্তু তারপরেও কেন এরকম হয় এটা আমারও আসলে প্রশ্ন। এই জন্য আমাদের দেশের সরকার যিনি আছেন আর পরবর্তীতে যারাই আসবেন তাদের কাছে আমাদের ওই একটাই আকুতি, যেন বাউলদেরকে একটু নজরে রাখেন। তারা তো তাদের মতো করে থাকতে চায়। ও হে পারে লয়ে যা